আমার ইউটিউব চ্যানেল গল্পের তন্ময়ে আপনাদের জানাই সকলকে স্বাগত। আজ আপনাদের নিয়ে যাব এক অলৌকিক, রোমাঞ্চকর, ভৌতিক নিশির রাত্রে, আর যেখানে ঘটে যাওয়া আতঙ্ক আর রহস্যময় গল্পের সাক্ষী করব আপনাদের। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রহস্যময় ভৌতিক কাহিনী। যখন মনের সঙ্গে মনের বন্ধনটা হয় খুব দৃঢ়, যেটা সময়, স্থান, আবেগ মানে না, ফুরিয়ে যাওয়ার সময় হলেও যেটা সৃষ্টির সমস্ত নিয়ম ছাড়িয়ে আবার জেগে ওঠে, যে অনুভূতি না ইহকাল মানে আর নাই বা মানে পরকাল। হাজার মৃত্যুর পর, হাজার জন্মের পরেও সেই অনুভূতি বেঁচে থাকে। এই নিয়েই আমাদের আজকের সেই অলৌকিক প্রেম কাহিনী। শুনুন তন্ময়ের কণ্ঠে, তন্ময়ের লেখা সেই ভৌতিক অলৌকিক অনুভূতির কারণ কাহিনী টেলিপ্যাথি। শুরু হচ্ছে টেলিপ্যাথি। একদিন সন্ধ্যার সময় ওই ঘরের এক কোণে বসে একটা গল্প বই পড়তে পড়তেই চায়ে শান্তির চুমুক মারছিলাম। হঠাৎ করে হাজির হলো আমার এক বন্ধু। মুখটা কেমন যেন ফিকে হয়ে আছে। নিজেই একটা চেয়ার টেনে নিয়ে বসলো, কোনো কথা না বলে। একটু বসে কিছু একটা বিড়বিড় করছিল নিজের মনে। আমি কি হয়েছে জানতে চাইলে সে একটু ভয় পেল, আর তারপরে সে শোনালো তার সাথে আগের রাতে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ভৌতিক একটা আধপেটা কাহিনী। শুনেই আমার ভয়ে ঘাম ছুটেছে। শোনার পর সেই দিন রাতে আমার আর আমার বন্ধু ঠিকমতো ঘুমও হয়নি, আর আমি তাই ঠিক করলাম এটা আপনাদেরকে শোনাতে। তাই যদি রাতের নিশীতে না লাগে ভয়, শুনতে থাকুন আজকের গল্প টেলিপ্যাথি। গ্রামটার নাম ছিল রসুলপুর গ্রাম। আশেপাশে সমস্ত দিক যেন জঙ্গলে মোড়া। মাঝে ওই গাছগুলোর কোমর ভেঙে দিয়ে একটু রাস্তা গেছে। গ্রামের বাইরেও একটা সরু রাস্তা আছে, সেখানে আবার দুটো বাসও চলে। একটা চলে সকালে আর একটা বিকালে। উঁচু নিচু রাস্তা, আর ওই জমির বুক চিরে ওই গলিতেও রাস্তা গেছে। জায়গাটা খুবই শুনশান, কেমন যেন একটা ভুতুড়ে টাইপের। আমার শান্তশিষ্ট বন্ধু নিপীড়ন বিশ্বাস, তার ঘোরার খুব শখ, আর যখনই কোনো ভুতুড়ে জায়গা দেখে ওর মনে যেন একটু বেশি কৌতূহল জেগে ওঠে। সিগারেট তার অতি প্রিয়। তা বাসে করে সে যাচ্ছিল রসুলপুর গ্রামের বাইরের রাস্তা দিয়ে কোথাও একটা ঘুরতে। তার ব্যাগটা নিয়েই সে বেড়ায় সর্বদা। বাবার তো অফুরন্ত টাকা, তাই আর কি। তো তার বাসটা ঠিক রসুলপুর গ্রামের বাইরেটাতে এসেই খারাপ হতে পারে। কন্ট্রাক্টর বলল, গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি আর যাবে না। এত সকালে এখানে কোনো মেকানিকও পাওয়া যাবে না। বাসেতে লোকও ছিল কয়েকটাই, যে যার নেমে সামনের দিকে হাঁটা মারল। ওই 4-5টা লোক কাঁধে পুটুলি নিয়ে হাঁটতে লাগলো, আর ওই গ্রামের ভিতরে ঢুকে গেল। নিপুকে একা বাসে বসে থাকতে দেখে কন্ট্রাক্টর নিপুকে বলল, ভায়া, গাড়ি সারাতে 4-5 ঘন্টা লেগে যাবে। আপনি বসুন এখন, আমি মেকানিককে ফোন করেছি, দেখিয়ে গিয়ে একটু
হ্যাঁ হ্যাঁ, একটা ভালো কথা, এই গ্রামে ভুলেও ঢুকবেন না কিন্তু। নিপু কেন জিজ্ঞাসা করতে কন্ট্রাক্টর বলল, আরে ভাই, এখানে কেন কিসব ভুতুড়ে কাণ্ড হয়? এ গ্রামে অন্য গ্রাম থেকে কেউ ভুলেও আসে না। এখানে নাকি জ্যান্ত ভূত দেখা যায়। নিপু বলল, কি বলছেন উল্টোপাল্টা? আপনার মাথাটা কি গেছে? আরে দূর, আপনি মজা করছেন। তবে হ্যাঁ, ভূত নিয়ে আমার মনে রোমাঞ্চটা খুব বেশি, কিন্তু আমি এসব বিশ্বাস করি না, কারণ কখনো দেখি নাই, বুঝেছেন? দেখুন, আপনাকে সাবধান করার দায়িত্ব আমি করে দিলাম। বাকি বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যক্তিগত ব্যাপার। বেশ, চলুন আমি আসি তাহলে। নিপুর চায়ের নেশা সাংঘাতিক ছিল, চা খোর বলা যেতে পারে। তাই সে যেখানেই যাক না কেন, সে তার ব্যাগে করে একটা চা গরম রাখার জন্য ফ্লাক্স সর্বদা নিয়ে যেত, আর সেই ফ্লাক্সে সবসময় চা নিয়ে ব্যাগে করে নিয়ে যেত সব জায়গায়। আর এছাড়াও সে তার ব্যাগে রাখত চা পাতা, চিনি আর একটা বেশ বড় মাপের পেয়ালা সে সঙ্গে রাখত, আর সঙ্গে একটা ছোট্ট কড়াই মতন রাখত, যদি কোথাও সুযোগ পেত একটু ফুটিয়ে নিত। যাই হোক, কন্ট্রাক্টরের কথায় একটু ইতস্তত হয়ে বাস থেকে নেমে এসে একটা কাঠগুঁড়িতে বসল নিপু, দিয়ে একটা সিগারেট আর সেই পেয়ালার চা নিয়ে ভাবতে ভাবতে ওই গ্রামের ভূত নিয়ে রোমাঞ্চটা মনের ভিতর বাড়িয়েই ফেলল। আর চায়ের শেষ চুমুক মারতে মারতে সে ঠিক করেই ফেলল, গ্রামের রোমাঞ্চটা সে উদ্ধার করবেই। সেই ব্যোমকেশবাবু যেন ভর করলেন ওনার মধ্যে। আর তারপর শত বাধা সত্ত্বেও সে গ্রামের রাস্তার দিকে গুটি গুটি পা করে এগোতে শুরু করল। জঙ্গলের সম্মুখে ঢুকতেই দেখল প্রথমেই একটা শ্মশান, আর তার থেকে একটু সামনে যেতে দেখল কিছুটা দূরে কয়েকটা ঘর বাড়ি দেখা যাচ্ছে। বেশ অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে সে মাইলখানেক আসার পরে নিপু বুঝতে পারল বাক্স ব্যাগটা নিয়ে প্রায় তার মতো আর চলবার কোনো উপক্রম নেই। ঠিক তখনই আমার বন্ধু ক্লান্ত শরীরে আবিষ্কার করল তার চায়ের জায়গায় আর এক ফোঁটাও চা অবশিষ্ট নেই। বেশ ওই ক্লান্ত শরীর নিয়েই আর কিছুটা যাবার পর সে থমকে দাঁড়িয়ে গেল। দেখল সামনের দিক থেকে যেন মাংসবিহীন একটা কঙ্কাল তার দিকে ছুটে আসছে, আর তার পিছন পিছন দুজন লোক তাকে ধরার জন্য। একটু কাছ দিয়ে তিনজন বেরিয়ে যাওয়ার সময় নিপু লক্ষ্য করল আসলে ওটা একটা কঙ্কাল না, ওটা একটা মানুষ, আর সেটা ভালোভাবেই সে লক্ষ্য করল। একটু হতাশ হল নিপু। ব্যাপারটা বোধগম্য করার আগেই ছেলেটা ছুটে তার সামনে দিয়ে চলে গেল, ঠিক ওই শ্মশানটার দিকে, যেটা দিক থেকে নিপু কিছুক্ষণ আগে আগিয়ে এসেছে। নিপু তার নিস্তব্ধতা ভেঙে এগোতে লাগলো, আর দেখলো চায়ের দোকান একখান সামনে। নিপুর মনটা একটু যেন সুন্দর হয়ে গেল, সেই ক্লান্তি যেন কিছুটা মুখ থেকে সরল, কারণ চা সে সামনে দেখতে পেয়ে গেছে। সেখানে গিয়ে হাত মুখটা ধুয়ে একটা চায়ের কথা বলে সিগারেটটা জ্বালিয়ে বসল নিপু।
আর দোকানদারকে সেই চা রাখার ফ্লাক্সটা দিল, বলল তার চা রাখার জায়গাটা যেন ভর্তি করে দেয়। সিগারেটের 2 টান দিতেই অর্ডার করা চা হাজির হল। ঠিক চায়ের প্রথম চুমুক মারতেই সে দেখল হন্তদন্ত করে একজন ওই বছর 25-এর যুবক হবে হয়তো। সে বাসটায় বসল, তার কাঁধে একটা ময়লা গামছা। সে চা অর্ডার করল। সে তারপর কোনো রকম ইতস্তত বোধ না করেই নিজে থেকেই নিপুর সঙ্গে আলাপ করতে আসলো। নাম বলল মনোজ। তারপর কোনো কিছু না ভেবেই নিপুকে জিজ্ঞাসা করল, এখানে কি নতুন নাকি? আগে তো কোনো দিন দেখিনি এই গ্রামে, ঠিক চিনতে পারলাম না তো। হ্যাঁ হ্যাঁ, নতুনই বলতে পারেন। আমি আসছি সেই সিংহবায়রা গ্রাম থেকে। এই গ্রামের বাইরের রাস্তা দিয়েই বাসে করে ভ্রমণে যাচ্ছিলাম আর কি। বাসটা খারাপ হয়ে গেছে গ্রামের বাইরেই, তাই ঘুরতে ঘুরতে আর একটু হাঁটতে হাঁটতে চলে এলাম, তাই এই দিকে। বেশ, তো ভালোই করেছেন। তা ভ্রমণ করুন, সন্ধ্যের আগে ফিরে পড়বেন কিন্তু, কারণ জায়গাটা কিন্তু খুব একটা ভালো না। লোকটার কথাটা নিপুর খুব একটা ভালো লাগলো না, তাই নিপু জিজ্ঞাসা করলো তাকে, কি ব্যাপার বলুন তো, আছেটা কি এই গ্রামে? কেউ ঢুকতে মানা করছে, কেউ বা বলছে তাড়াতাড়ি চলে যেতে। কি হচ্ছে ব্যাপারটা? আরে তেমন কিছু না, লোকে বলে এখানে রাত 8টার পর নাকি জ্যান্ত ভূত বেরায়। নিপু তখন একটু হেসে বলল, আরে কি ভায়া, কি যে বলেন, আমি এসব মানি না। যাই হোক, সিগারেট টিগারেট চলে তো নাকি? তবে নিন তাহলে একটা। হঠাৎ করে নিপু সিগারেটটা দিতে যাবে তাকে, সেই সময় চা দোকানদার আবার একটা চা নিপুর সামনের টেবিলটায় রেখে দিল। নিপু বলল, এটা তো উনি অর্ডার করলেন, তাহলে আমাকে দিলেন কেন? দোকানদার একটু হাসল আর চলে গেল। পাশের যুবক তখন সিগারেটটা হাত থেকে নিয়ে হাসতে হাসতে বললেন, আরে না না, এটা আপনার জন্যই বলেছিলাম, আমিও সব চাটা অতটা ভালোবাসি না। নিপু একটু অবাক হল, কিন্তু মনে কোনো প্রশ্ন আসার আগে যুবকটি বললেন, আপনার মুখে চোখে কিছু যেন একটা কৌতূহল দেখতে পাচ্ছি। আপনি কি কিছু সমস্যায় আছেন? আচ্ছা, কে ওই যুবক যে রাস্তা দিয়ে পেরিয়ে গেল? চেনেন আপনি ওকে? ওই যে দেখলাম শরীরে কোনো মাংসের ছিটে ফোটাও নেই, হাড় কঙ্কালগুলো দেখা যাচ্ছে, চোখগুলো কেমন লাল, দেখলেই মানুষ ভয় পেয়ে যাবে। জামা টামাও পরে নেই, এক ভর্তি চুলদাড়ি, দেখে মনে হয় অনেকদিন খেতেও পায়নি। পাগল টাগল নাকি? সব শুনে 25 বছরের ছেলেটা একটু চুপ হয়ে গেল, দিয়ে এক দৃষ্টিতে কয়েক সেকেন্ড নিপুর চোখের দিকে তাকিয়ে থাকল। তারপর একটু থমকে জবাব দিল, আরে এটাই তো সেই জ্যান্ত ভূত। আজ দেখি এখনই বেরিয়ে পড়েছে। অমাবস্যা আজ, তাই হয়তো আগেই ডাক এসেছে। সময় খুব কম মনে হচ্ছে। মানে? নিপুর আকাঙ্ক্ষা বেড়ে গেল, তাই সে ঠিক করেই ফেলল সে এখানেই থাকবে। নিপু তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা, এখানে রাতে কি কোথাও থাকা যাবে? প্রশ্ন শেষ না হতে হতে যুবক জবাব দিলেন, এখানে তেমন থাকার কোনো জায়গা নেই, কিন্তু একটা সৎ বুড়ো আছে নাকি এই গ্রামে, সম্পর্কে নাকি মনোজের দাদুও হয়। লোকটার পরিচয় পাওয়া গেল লোকটা নাকি ভালো, আর মনোজ তাকে এটাও বলল
যে চাইলে নিপু তার ঘরে থাকতে পারে, কিন্তু বাড়িটা নাকি ওই জ্যান্ত ভূতের বাড়ির সামনে। ভয় পাবে নাকি জিজ্ঞাসা করতে নিপু কোনো সমস্যা নেই বললে লোকটা বিড়বিড় করে যেন বললেন, কেন নিজের বিপদ বাড়াচ্ছেন? নিপু কথায় অতটা কান না দিয়ে চায়ের টাকাটা মিটিয়ে সেই যুবককে অর্থাৎ মনোজকে নিয়ে যেতে বলল সেই দাদুর কাছে, দিয়ে একসাথে হেঁটে হেঁটে যেতে লাগলো আর গল্প শুনতে লাগলো ওই জ্যান্ত ভূতের। ছেলেটার নাম নাকি মানিক, বয়স 32। তার নাকি ছোটবেলাকার প্রেম ছিল একটা সেই স্কুল সময়ের। মেয়েটার নাম মালা, বয়স 27। ওদের নাকি প্রায় 15 বছরের প্রেম। দুজনের ভালোবাসা গোটা গ্রামে শোনা যেত মুখে মুখে। অনেকেই এত গভীর প্রেম দেখে হিংসাও করত, আবার কেউ কেউ ওদের ভালো লাগার মতো প্রেমিক প্রেমিকা হতে চাইত। একজনের কষ্টে আর একজন আহত হতো। মনের গঠন নাকি দুজনের প্রায় একই ছিল, আর ভাবনা চিন্তাটাও প্রায় সমান সমান। তাদের মন একে অপরের সাথে চলেছিল। হঠাৎ একদিন মেয়েটা নাকি মরে গেল, আত্মহত্যা করেছিল আর কি। নিপুর হাত থেকে হঠাৎই ফ্লাক্সটা পড়ে গেল। চাটা পড়ে না। সেই ফ্লাক্সটাকে নিপু আবার তুলে নিয়ে এগিয়ে যেতে লাগলো। মেয়েটা নাকি আত্মহত্যা করেছে, পুড়ে মরেছে, আর তারপর থেকে ছেলেটার এই হাল। ব্যাপারটা বলা শেষ হতে সেই দাদুর বাড়িটা হঠাৎই যেন একটু তাড়াতাড়ি চলে এসেছে। দাদুকে ডাকতে বেরিয়ে আসলেন সব পুঙ্খানুপুঙ্খ। নিপুকেই জিজ্ঞাসা করলেন, কারণ দাদুকে ডেকে দিয়েই সে যুবক অর্থাৎ মনোজ কাজ আছে বলে চলে গেছে। দাদু ঘর তো দিলেনই, খাওয়ারও দিলেন। মানুষটা সত্যিই ভালো, কিন্তু শর্ত একটাই দিলেন, 8টার পর আর বাইরে বেরোনো যাবে না। কৌতূহলটা চরম সীমায় তো আগে থেকেই ছিল নিপুর। তারপর নিপু এই রাত 8টার কথাটা শুনে দাদুর কাছে ব্যাপারটা জানতে চাইলে দাদু বললেন, জ্যান্ত ভূতকে নাকি দড়ি বেঁধে রাখা হয়, আর জ্যান্ত ভূত তাকে এই কারণেই বলা হয় কারণ তার শরীরের হাড় কঙ্কাল যেন শরীর থেকে বেরিয়ে গেছে, তাকে নাকি ভূতে ধরেছে। আর রাত 8টা বাজলেই সে যেন তেন প্রকারে দড়ি ছিঁড়ে ওই শ্মশানে চলে যায়। আর 7:30 থেকে শুরু হয় তার তীব্র জ্যান্ত চিৎকার। কত ডাক্তার বৈদ্য দেখানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই সবাই আশা ছেড়ে দিয়েছে। শত চেষ্টার পরেও তার কোনো পরিবর্তন হয়নি। কিন্তু সারা রাত শ্মশানে থাকার পর সকাল হলেই সে অজ্ঞান হয়ে যায়। আবার বাড়ির কেউ না কেউ তুলে নিয়ে আসে। তার জন্য রাতে ওই মোটামুটি 7টার পর থেকে আর কেউ বেরায় না, আর বেরালেও নাকি দরকারে 8টার আগেই ফিরে আসে। দাদুর কাছ থেকে এই কথাগুলো নিপু শোনার পর দেখল প্রায় বিকাল হয়েই গেছে। তাই নিপু একটু হাওয়া খেতে ঘরের জানালাটা খুলতেই দেখল জ্যান্ত ভূতকে নিয়ে সেই দুজন
আসার সময় যাদেরকে দেখেছিল নিপু নিয়ে ঘর ফিরছে। আর ওই জ্যান্ত ভূতের অর্থাৎ মানিকের মুখ দিয়ে যেন তীব্র লালা ঝরছে। নিপু দাদুর দোতলা মাটির ঘরের উপরেই ছিল। জানালা দিয়ে খুব জোরে বাতাস আসছে। দাদু নিচের ঘরে। ওয়েদারটাও যেমন কেমন ক্ষিপ্ত হয়ে গেল হঠাৎ। সিগারেটটা ধরিয়ে টান মারতে মারতে নিপু উপর ঘরেই বসেছিল দাদু। দাদু তো এটাও বলেছিলেন ছেলেটা 8টার সময় নাকি শ্মশানে গিয়ে ওই মৃত মেয়েটার সাথে কথা বলে, সময় কাটায়, একসাথে থাকে। আর ওই মেয়েটাই নাকি একে ধরেছে। ব্যাপারগুলো অবাস্তব মনে হলেও দাদুর মুখে শোনার পর সত্যই লাগছিল। আর সেই ছেলেটাও যেন জোর দিয়েই বলেছিল। ভাবতে ভাবতে 4টে সিগারেট নিপুর প্রায় শেষ। এদিকে সন্ধ্যাও নেমে আসলো। নিপু উপর থেকে এক দৃষ্টিতে ছেলেটাকে জানালার ফাঁক দিয়ে দেখছে। আর ঠিক সেই সময় দরজাটা বাতাসের তেজে আওয়াজ করতেই নিপুর ধ্যান ভাঙল। এদিকে সন্ধ্যার দর্শন হতেই চারিদিক থেকে দরজা জানালা বন্ধের আওয়াজ আসছে। হঠাৎই শুরু হয়েছে যেন শিয়ালের কুকুরের ডাক। সত্যি বলতে হঠাৎই যেন একটা কেমন পরিবেশ হয়ে গেল। নিপু জানালাটা বন্ধ করতেই যাবে, হঠাৎ দূরে যেন সেই 25 বছরের মনোজকে দেখল। ঠিক এমন সময় হঠাৎ করেই অ্যালার্মটা বেজে উঠল নিপুর, যেটা নিপু সিগারেট খেতে খেতে দিয়েছিল। সময় 7:15। নিপু জানালাটা হালকা করে খুলে দেখল মানিক চুপ করে শুয়ে আছে। মাথার উপর একটা লাল আলো জ্বলছে, আর মুখের উপর হয়তো মশা মাছি কামড়াচ্ছে, তাই একটু নড়বড় করছে ওই জ্যান্ত ভূতটা। ঘরের লোক ছেলেটাকে বাইরের দুয়ারেই রেখেছে। কেন বুঝলো না নিপু ব্যাপারটা। হঠাৎ দেখে ছেলেটা চিৎকার শুরু করল। ঘড়িটা মেলাতেই নিপু দেখল 7:30। সে কি ভয়ঙ্কর চিৎকার! মাথায় লাল লাইটটা দপদপ করতে লাগলো। একটা কেমন যেন আওয়াজ চারিদিক থেকে ভেসে আসতে লাগলো। খুব জোরে হাওয়া বইছে। ছেলেটা বাঁধা দড়িটা দাঁতে করে কাটছে, ছিঁড়ছে, আর এইদিকে সব ভাঙাভাঙির আওয়াজ কোথা থেকে আসছে। মাথা যেন হঠাৎ করে আর কিছু কাজ করছে না। হঠাৎই যখন ঘড়িতে 7:50, কারেন্টটাও চলে গেল। নিপু তার ব্যাগ থেকে একটা বড় লাইট আর একটা ভোঁতা ঝুড়ি নিয়ে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নিচে নেমে আসে। দরজাটা আস্তে আস্তে খুলল। দাদু ঘুমিয়ে গেছে আগে। কারেন্টটাও আসেনি এখন। নিপু ঘড়িতে তাকে 8:03। সামনে টর্চটা মারতেই দেখে ছেলেটা হাসতে হাসতে ছুটছে। খুব একটা জোরে না, তাই নিপু তার পেছনে হাঁটতে লাগলো। চারিদিকে কেমন যেন অগোছালো চিৎকার,
কোথাও ঝিঝি পোকার ডাক, কোথাও শিয়ালে। নিপু যেমন রোমাঞ্চ চেয়েছে তার জীবনে, এটা যেন তার থেকে অনেক বেশি। কিন্তু হঠাৎই নিপু শুনতে পেল বুটের আওয়াজ। নিপুর মনে হলো কেউ হয়তো পিছু নিয়েছে তার। পেছন দিকে না ঘুরেই নিপু তারও একটু গতি বাড়াল। যেতে যেতে নিপু একটা জিনিস দেখে খুবই অবাক হলো। যে চা দোকানে সে চা খেয়েছিল সেটা এখনো খোলাই আছে, কিন্তু কোনো লোক নেই। মাঝে যেন মনে হলো একবার রাস্তার ওই পিঠে ওই মনোজ যেন দাঁড়িয়ে আছে। যদিও নিপুর মনোজ বলে ছেলেটাকে ঠিক সুবিধার লাগেনি। নিপু তাতে ধ্যান না দিয়ে জ্যান্ত ভূতেরই পিছু নিতে নিতে শ্মশানে চলে আসলো। আর সেই নিস্তব্ধতার আওয়াজগুলো যেন আরো বেড়ে গেল। আর তারপরেই দুটো গাছের ডাল নিপুর সামনে ভেঙে গেল। নিপু লাফিয়ে উঠতেই দেখতে পেল শ্মশানের ওই দূরে মনোজ দাঁড়িয়ে, লাইটটা ওর চোখে পড়তেই নিমেষে উধাও। এরপর কিন্তু ঠিকই দেখেছে নিপু, কিন্তু মনোজ এখানে কি করছে? নিপু তখন একটা গাছের আড়ালে লুকিয়ে। শ্মশানে জ্যান্ত ভূত মানে ওই মানিক আস্তে আস্তে আগিয়ে গেল, দিয়ে মাঝামাঝি গিয়ে বসল। কয়েকটা প্রদীপ জ্বলছে, অস্পষ্টভাবে তার মুখটা দেখা যাচ্ছে। একটু এগিয়ে যেতে পিছন থেকে আসা পায়ের আওয়াজ যেন আরো কাছে আসতে লাগল। নিপুর বুকটা একটু শুকিয়েছে, কারণ পিছন ফিরে তাকাতে লাইট ফেলতেই দেখে আর কেউ নেই। সে আবার ঘুরে মানিকের দিকে এক পা করে চলতে শুরু করল। কিন্তু আর এক পা এগোতেই যাবে, হঠাৎ করে কালো বিড়াল সামনে দিয়ে চলে গেল। চোখগুলো নিপুর দিকে তাকিয়ে থাকে। নিপুর বুক ভয়ে শুকিয়েছে। নিপু দাঁড়িয়ে পড়ল। তারপরে নিপু হঠাৎই শুনতে পেল যেন ওরা কথা বলছে। ফিস ফিস করে আওয়াজ কানে ভেসে আসছে। তারপর সে মানিকের দিকে দেখল মানিক যেন কার সাথে একটা কথা বলছে। হঠাৎ মানিকের সামনের দিকে একটা আবজা ছায়া আসছে নিপু দেখতে পেল। হালকা নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছে নিপু। বেশ, তারপর কেমন জানি ছেলেটা হাসতে শুরু করলো পাগলের মতো। নিপু চুপটি করে দাঁড়িয়ে আছে, কিন্তু কি হচ্ছে সে অবগত করতে পারছে না। কে যেন একজন নিপুর দিকে দৌড়ে আসছে হঠাৎ। নিপু ততক্ষণে তার হাতে ভোঁতা ছুরিটা বের করেছে। বের করতেই আওয়াজটা যেন মিলিয়ে গেল কোথাও। দুমদুম করে কত আওয়াজ হচ্ছে চারিদিকে, কিন্তু কোনো দিকে কেউ নেই। মানিক এবার হঠাৎই কাঁদতে শুরু করেছে। এবার নিপু কিন্তু ওই গাছের পেছনে লাইট মেরে আবার একবার মনোজকে দেখেছে। মনোজকে বারবার দেখা ব্যাপারটা নিপুকে বারবার মনে ভাবনায় জাগিয়ে তুলছে। কিন্তু এই ব্যাপারটা ভাবনার আগে সামনে ঘটে চলা ঘটনাগুলি মনে যেন ভীতি জাগাতে শুরু করেছে নিপু। এত শত ভাবছে, আর তখনই হঠাৎ করে
কুকুরের শব্দটা যেন বেড়ে গেল। আর তারপর মানিকের সামনে একটি মেয়ে চুল এলো করে কাঁদতে কাঁদতে এগিয়ে আসছে। ততক্ষণে নিপু সেই গাছের আড়াল থেকে আরেকটু আগিয়েছে, তাই তার চোখের যে ঝাপসাপানটা ছিল সেটা একটু কেটেছে। আর তারপর নিপু যেটা দেখল সেটা আমি নিপুর কাছ থেকে শোনার পর তারপর থেকে আমার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে সেটা ভাবলেই এখনো। সে দেখেছিল মেয়েটা আস্তে আস্তে মানিকের কাছে বসে মানিকের চোখের জল মুছিয়ে দিচ্ছে। আর সে বলছে সে মরেনি, সে মরে যায়নি, সে আত্মহত্যা করেনি, তাকে মেরে ফেলা হয়েছে। তারপর সে মানিককে সব বলতে লাগলো। অমাবস্যার রাত, আর এটাই হয়তো সেই মালা। নিপু এগিয়ে যেতে চাইছে, কিন্তু সেই মেয়ের কান্না আর নিপুর মন যেন নিপুকে বাধা দিতে লাগলো। আর তারপর নিপু শুনল মেয়েটা মানিককে বলছে, আমি একদিন সন্ধ্যার সময় আসছিলাম তোমার কাছে, কিন্তু পিশাচরূপী একটা মানুষ চায়ের দোকানের পাশ থেকে আমাকে জোর করে তুলে নিয়ে আসলো এই জঙ্গলে। আর তারপর ওই ঘৃণ্য পাপের হাতের নখগুলো দিয়ে আমাকে খুবলে খুবলে খেলো। আর তার রক্তের স্বাদ মিটে গেলে আমাকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু আমার মধ্যে তখনও জীবন অবশিষ্ট ছিল, তাই আমি নিজের বেরিয়ে যাওয়া সমস্ত শক্তি দিয়ে দাঁড়িয়ে আমি তাকে শুধু পুড়িয়ে মেরেছিলাম। মুখটা দেখতে পেলাম না তার মুখে ছিল তার শিকারের কালো কাপড়। নিপু নিস্তব্ধ হতাশ হয়ে শক্তিহীন হয়ে পড়ল। চুপ করে দাঁড়িয়েছিল সে। আর নিপুর মনে হতে লাগলো এই কথাগুলো যেন মেয়েটা নিপুকেই শুনিয়ে বলতে চাইছে। কিন্তু এরপর নিপু যা শুনল সেটা শুনে নিপুর কাছ থেকে হতভম্বিত হয়ে পড়লাম আমি। আর ভাবলাম এটাই হয়তো টেলিপ্যাথি। ওই পোষ্য শিকারীরূপী মানুষটাকে পুড়িয়ে মারার পর ওই শিকারী আবার মৃত্যুপুরী থেকে তার প্রতিশোধ নিতে ফিরে এসেছে। মানিককে মেরে ফেলতে চাইছে। আর তাই তো তার ভালোবাসাকে বাঁচাতে, মানিককে বাঁচাতে মালাও ফিরে এসেছে। আর সারাদিনে ওই পিশাচ মানিকের যে হাল করে, সেই জন্যই রাত্রে শ্মশানে মালা তাকে ডেকে এনে তাকে ঠিক করে। মানিকও শান্তি পায়। হ্যাঁ, এটাই সেই টেলিপ্যাথি যেটা মৃত্যুর পরেও বেঁচে আছে। এটা মনের সাথে মনের সংযোগ, আত্মার সঙ্গে আত্মার সংযোগ, যা কখনো বিচ্ছিন্ন হয় না। তাই মৃত্যুর পরেও মালা মানিকের সাথেই বেঁচে আছে। এটাই সত্য ভালোবাসা, আর এটাই টেলিপ্যাথি। আর নিপু এটাও শুনল আজকেই এই অমাবস্যার রাতেই নাকি সেই শিকারী তার প্রতিশোধ নিতে মানিককে একেবারে মেরে ফেলবে। তাই মালা বাঁচাতে এসেছে। এই ভালোবাসা দেখে আর সব শুনে নিপু কষ্ট পেয়ে চোখ দিয়ে জল ফেলছে। তার মনে অসংখ্য প্রশ্ন, বিশ্বাস অবিশ্বাসের হাজার প্রশ্ন লুকিয়ে আছে। অনেক প্রশ্ন মনে চলছে, তখনও কিন্তু সামনে দেখা সেই দৈব ভয়ঙ্কর জিনিস সে বিশ্বাস না করে থাকতে পারছে না। এইসব ভাবতে ভাবতে নিপু ঘর ফেরার কথাই ভাবছিল। ঠিক সেই সময়
দূর থেকে একটা আগুনের ফুলকির মতন কিছু ধেয়ে এলো মেয়েটার দিকে আর মানিকের দিকে, আর যেন একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল। তারপর অনেক কিছু ঘটল, কিন্তু তার পরের কোনো কিছুই আর নিপুর মনে নেই। তারপর নিপু ওখানেই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে নিপু চোখ খুলতেই দেখল সেই শ্মশানের গাছটার নিচে পড়ে আছে, আর সেই দাদু তার সামনে বসে। নিপু চোখ খুলতেই দাদু নিপুর ব্যাগটা নিপুর পাশে রাখল। নিপুর দিকে দেখে একটু হাসল আর চলে গেল গ্রামের দিকে। নিপু কিছুই বলল না দাদুকে। নিপু আর কিছু না ভেবে হন্তদন্ত করে দেখল কেউ নেই আর চারিদিকে। সেই শ্মশানে না আছে মালা, না আছে মালি, না অন্য কেউ। আর সে যে রাতে অতবার মনোজকে দেখেছিল তারও কোনো বার্তা নেই, শুধু প্রদীপগুলো নিভে গেছে। আর রাতের ঘটনা যেগুলো ঘটেছিল সেগুলোর ছাপ কিন্তু শ্মশানে এখনো নিপু দেখতে পাচ্ছে। নিপু হন্তদন্ত করে আর মনে কিছুর একটা আফসোস নিয়ে গ্রামের বাইরে চলে আসলো। একটু দাঁড়াতেই দেখল সেই বাসটাই ওই দিক থেকে ব্যাকে ফিরছে, যেই দিকে নিপুর যাওয়ার কথা ছিল। নিপু সব ভুলে বাড়ি ফেরার জন্য চেপে পড়ল বাসে। সেই কন্ট্রাক্টর নিপুকে বলল, তাহলে আপনি আমার বারণ শুনলেন না? নিপু কিছু না বলে সরাসরি বাড়ি ফিরে এসে আমার কাছে আসলো, আমাকে সব বলল। দেখলাম নিপু খুব একটা চুপ হয়ে গেছে। নিপুর চোখ দেখলে বোঝা যায় এখনও তার চোখে যেন সেই রাতের ঘটনার ছাপ লেগে আছে। নিপু চোখ দেখলে যেন ভয় লাগে আমার, কিন্তু নিপু হাজার মনে করা সত্ত্বেও এখনো অজ্ঞান হয়ে যাওয়ার আগে কি হয়েছিল সেটা মনে করতে পারল না। নিপুর সাথে আমিও কয়েকটা প্রশ্নের উত্তর এখনো পেলাম না। আসলে নিপু অজ্ঞান হয়ে গেলটাই বা কীভাবে, আর সে বিস্ফোরণের পর ঘটেছিলটাই বা কি? মনোজই বা কেন শ্মশানে কি করছিল অত রাতে? আচ্ছা, আপনাদের মনে কি এই প্রশ্নগুলো আসছে না? নিপু কি কখনো এটা মনে করতে পারবে যে কি ঘটেছিল তার সাথে? ভাবছি নিপুর সাথে ওই গ্রামে একবার যাব, গিয়ে দেখে আসবে। আপনারাও নিশ্চয়ই শুনতে চান নিপুর সাথে আসলে কি ঘটেছিল ওই রাতে। সত্যই কি ভয় শেষ হয়ে গেল? আতঙ্ক শেষ হয়ে গেল, নাকি এখনো সেই ভয় আতঙ্ক কোথাও চাপা পড়ে আছে? নিপুর যদি কখনো মনে পড়ে সেই রাতের ঘটে যাওয়া ঘটনা, তাহলে সত্যিই কি আবার ভয় ফিরে আসবে না? আর যদি ফিরে আসে তখন কি ঘটবে? যাই হোক, আজকে এখানেই শেষ করা যাক। যদি নিপুর কখনো মনে পড়ে যায় সেই রাতের বাকি ঘটনাটা, আমি আবার সেটা শোনাতে আসব। ধন্যবাদ এতক্ষণ ধরে গল্পটা শোনার জন্য। এটাই ছিল আজকের কাহিনী টেলিপ্যাথি। গল্পটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি
এরকম নিত্য নতুন সুন্দর রোমাঞ্চকর গল্প আপনাদের উপহার দিতে পারি। আর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আপনাদের মনেও যদি আমার মতোই কৌতূহল জাগে, যদি জানতে চান নিপুর অজ্ঞান হয়ে যাওয়ার আগে ঠিক কী ঘটেছিল, তাহলে আমাকে কমেন্টে জানান। আমি জেনে এসে আবার আপনাদের বলবো টেলিপ্যাথির দ্বিতীয় পর্বের মাধ্যমে। থ্যাংক ইউ।